স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নির্যাতনের কথা বলছে সিম্প্যাথি কার্ড খেলতে। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম সম্প্রতি বলেছেন তাদের ৮০% কর্মী নির্যাতনের শিকার। একইভাবে আওয়ামী লীগও জবাব দিয়েছে রাজনৈতিক কারণে বিএনপির কোনো নেতাকর্মী গ্রেফতার হয়নি। অন্যদিকে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে মাঠে নেমেছে আটঘাট বেঁধে। বিএনপি নেতা আব্দুস সালাম বলেছেন উপজেলা নির্বাচন এখন আওয়ামী লীগের উপজেলা হিসেবে দেখা দিয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় রাজনীতিতে সিম্প্যাথি কার্ড। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অসীম কুমার উকিল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং আছেন কুদ্দুস আফরাদ, সাবেক সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। দর্শক, আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। শিক্ষা প্রতিষ্ঠান খোলা না বন্ধ, গরমে হজপথ সিদ্ধান্ত। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ হাইকোর্টের। মন্ত্রণালয় নির্দিষ্ট করে দিল ২৭ জেলা, আপিল বিভাগে যাবেন মন্ত্রী। প্রতিদিনই রেকর্ড গড়ছে তাপমাত্রার পারদ। আজ সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। অপরিকল্পিত নগরায়নে হারিয়ে যাচ্ছে ঢাকার প্রকৃতি, ভুগছে নগরবাসী। জীবন বাঁচানোর ওষুধ নিয়েও কোম্পানিগুলোর ব্যবসা, খেয়াল খুশিমতো দাম বাড়ানো বন্ধের নির্দেশ হাইকোর্টের। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল। রাত ১১টার পর বন্ধ থাকবে ঢাকার চায়ের দোকান। সন্ত্রাসী হামলা ঠেকাতে পুলিশি স্থাপনায় বিশেষ নির্দেশনা। প্রতিটি থানায় থাকতে হবে ৩টি সেন্ট্রি পোস্ট। এবং উপজেলা নির্বাচনে জমজমাট প্রচারণা। গরম উপেক্ষা করেই দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। দিনাজপুরে ইউপি নির্বাচনে গুলিতে নিহতের ঘটনায় পুলিশের সাফাই। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি রহিন হোসেন প্রিন্স ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপির যে রাজনৈতিক স্ট্যান্ড বা তাদের যে কর্মসূচি, সেটাকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে প্রতিনিয়ত অত্যাচার, নির্যাতনে তার ভাষায় মিথ্যা, ভিত্তিহীন গল্প অবতারণা করছে বিএনপি, এবং জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্যই তারা এই কৌশল অবলম্বন করছেন, এবং এটিকে তিনি বলছেন সিম্প্যাথি কার্ড। আপনার মূল্যায়নে কি বলে, মানে সাম্প্রতিক বিরোধী রাজনীতির যে অবস্থা, তার পেছনে কতটা বিরোধী দলের প্রতি সরকারের নীতি দায়ী, আর কতটা হচ্ছে বিরোধী দলগুলো, বিএনপি সহ অন্যান্য দলগুলোর কৌশল বা তাদের রাজনৈতিক যে কর্মসূচি সেগুলির কার্যকারিতাহীনতা বা দলের কৌশলহীনতা দায়ী? আপনার বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ আপনাকে। আমি সম্মানিত আলোচকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি জিনিসটাকে প্রথমে একটু অন্যভাবে কথা বলে আসি। আপনি যেটা বলেছেন, দেখুন, একটা সমসাময়িক বিষয় নিয়ে তো আলোচনা হয় এই ধরনের টেলিভিশনে। আমি একটু ভাবছিলাম যে আপনি যখন খবরটা পড়লেন আর শিরোনাম করলেন, ইন্টারেস্টিং। দেখেন, খবরের একটা শিরোনাম থাকলো তীব্র তাপদাহ পরিস্থিতিটা কি, একটা থাকলো অপরিকল্পিত নগরায়নের সংকটগুলো কি হয়েছে। মানে আপনারই টেলিভিশনে ওষুধ নিয়ে যে ব্যবসা, আজকে কোর্টকে হস্তক্ষেপ করতে হলো। চায়ের দোকান, পরিবেশ পরিস্থিতিটা এমন হয়েছে ১১টার পরে পুলিশ মনে করছে বন্ধ রেখে এটাকে উদ্ধার করতে হবে। আর উপজেলা নির্বাচনে এক জায়গায় একটা গলিতে হত্যার ঘটনা ঘটেছে, আপনার নিউজে বলা হচ্ছে পুলিশ এটাকে একটা সাপাই গাওয়ার কাজ করছে। আমি দেখি রাজনীতিতে আজকে যে আপনি শিরোনাম করলেন, এর থেকে তো প্রধান ঘটনা কিছু হতে পারে না। সবচেয়ে খুশি হতাম যে এই যে দুই দলের নেতাদের কথা বললেন, এই বিষয়গুলো নিয়ে এই দুই দলের নেতারা কিভাবে, কেন এটা হলো এবং তারা কি করণীয়টা বলে। আমি দেখি এই দুই দলের সর্বপ্রথম একটা দুরবস্থার জায়গা হচ্ছে সমসাময়িক ঘটনায়, এবং যে বিষয়ে বলার অনেক কিছু আছে এবং মানুষের স্বার্থের, সেই জায়গায় কিন্তু তাদের নাই। কারণ অনেক কিছু আমাদের কাছে মনে হয়, আমাদের মূল্যায়নে এইটা আসলে দেখবেন অনেক কিছুতে একই ধারার। আমি অন্যদিকে না যেয়ে খালি দুইটা শব্দ বলেই এই জায়গায় আসি। একটা হচ্ছে এই যে তাপদাহ পরিবেশ যে ঘটনাটা, এটা হচ্ছে আমাদের উন্নয়ন প্যারাডাইম কি তাই?
তা আমরা দেখি যে উন্নয়নটা যদি আপনি করার আগে একটা বিবেচনা না করেন যে এর সামাজিক প্রভাব কি, পরিবেশগত প্রভাব কি, তাহলে এই ধরনের ঘটনা ঘটবে। বাংলাদেশে যা ঘটছে, এখনকার সরকার হচ্ছে বিএনপির আমলে হয়েছে, তাদের আসলে বলার কিছু নাই, ওষুধ নিয়ে আর বলার কিছু নাই, দেখবেন যে একই ঘটনাই একই রকমের। সুতরাং তারা জনস্বার্থের কথাটা বলে না। সুতরাং আপনি দেখেন রাজনীতিতে এই দুই দলের পাল্টাপাল্টি কথার আমি দেখি যে সমসাময়িক ঘটনার সাথে এইটার কোনো আমি সামঞ্জস্যটা খুঁজে পাই না, এবং এটা হচ্ছে পাল্টাপাল্টি থাকে। কিন্তু আপনি যেখানে নিয়ে শেষে বলেছেন সেই জায়গায় আমার কিছু পাল্ট আছে বলে আমি কথা বলতে চাই। বলেছেন যে বিরোধী দলগুলো অন্যদের, আমরা একটা আওয়ামী জোট বাংলাদেশে আছে, বিএনপির জোট আছে, আমরা এই দুইটার সাথেও নাই, আমরা আমাদের নিজস্ব একটা জোট আছে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা। সেই অবস্থান থেকে সামান্য যদি এই পর্বে কথা বলি, তাহলে এইটা হচ্ছে বাংলাদেশে এখন যে সংকটটা চলছে তার একটা এই সরকারি ভোট নিয়ে নানা কথা, পুরনো কথা, ওইটা নিয়ে আমি আর কাশুন দিয়ে এখন নাই বা ঘাটলাম। আমি জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছি। তারাই বলেছিল তাদের সামনে একটা হচ্ছে অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে হবে, একটা রাজনৈতিক সংকট, একটা হচ্ছে আন্তর্জাতিক সংকট মোকাবেলা করতে হবে। তাহলে আপনি দেখেন, যদি আমি রাজনৈতিক সংকটের একটা বড় দিক বলি যে ভোট, তাহলে কি আসলে ভোট ব্যবস্থা আমরা কিভাবে ভালো করতে পারবো সেই আলোচনা কি উঠেছে? উপজেলা নির্বাচন, এই নির্বাচন হওয়ার সময় আমরা দেখলাম এমনি অবারিত টাকার খেলা ছিল। এবারও মনোনয়নপত্রের আপনি 15 গুণ থেকে মানে 15 গুণ বাড়িয়ে দেওয়া হলো, এবং এইখানে যে আগের যে টাকার বার ছিল সেটাও বাড়িয়ে দেওয়া হলো, এবং প্রচারেরও উন্মুক্ত জায়গায় করতে হলো, অর্থাৎ আইনি সুযোগগুলো বাড়িয়ে দেওয়া হলো। এই যে টাকার খেলা তৃণমূল পর্যায়ে এটাকে পৌঁছে দেওয়া হলো, এবং টেলিভিশন মিডিয়াতে দেখছি তারা এখন দেখাচ্ছে যে অনেক জায়গায় নগদ টাকা বিতরণ, শাড়ি লুঙ্গি বিতরণ, একটা ভয়াবহ পরিস্থিতি, পরিবারতন্ত্র ওটা বাদ দিলাম। তার মানে এইরকম পুরো রাজনৈতিক সংকট মোকাবেলায় বা আমাদের জাতীয় সংসদ একটা করার জন্যে যে পুরো নির্বাচন ব্যবস্থা ঢেলে সাজানো দরকার সেই আলোচনা কিন্তু নাই। অর্থনৈতিক সংকট যে আলোচনাগুলো এখন হচ্ছে এইটা নাই। আমি কথাটা এই জায়গায় আনছি, আর বাড়ালাম না। তাহলে এই জায়গাগুলোতে আমরা বামপন্থীরা মনে করছি যে একটা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি সহ ভালো একটা নির্বাচন ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে এই জন্য বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, মানে সাংবিধানিক অধিকার হিসাবে স্বীকৃতি দিতে হবে। তাহলে কিন্তু আমাদের যে আয় আছে এটা একটা বন্টন করতে পারলে আমরা তাদেরকে সবার খাওয়া পড়ার নিশ্চয়তা করতে পারবো। আমাদের দেশের টাকা যেটা পাচার হয়ে গেছে, ঋণ খেলাপি যেটা আছে, এটাকে আদায় করে দুর্নীতি এবং লুটপাট মুক্ত সমাজ জায়গায় যেতে হবে। আর মে দিবস সামনে আমাদের দেশের কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর তারা যাতে ফসলের ন্যায্য দাম পায়, এবং শ্রমিকরা তার কর্মসংস্থানের যাতে নিশ্চয়তার পাশাপাশি একটা ন্যায্য মজুরি পায়, এই সব দাবি মিলে আমরা মনে করছি একটা আন্দোলন গড়ে তোলা জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে, এবং এই যে ভোটগুলো হলো, কোনো ভোটের জনগণের অংশগ্রহণ ছিল না, কিন্তু তারা ক্ষমতায় জেকে বসে আছে, এবং অনিবার্য পরিণতি হচ্ছে এই কর্তৃত্ববাদী শাসন আরও দীর্ঘায়িত করবে, জনগণের সংকট মোচন করতে পারবে না। সুতরাং এই কর্তৃত্ববাদী শাসনের অবসানের সাথে সাথে আমরা পুরো ব্যবস্থা বদলের সংগ্রামকে এগিয়ে নেওয়ার কাজটাই আমাদের দল এবং বামপন্থীর দিক থেকে করছি। সেটাই আমাদের কাছে এখন প্রধান এজেন্ডা। সেই এজেন্ডাকে নিয়েই আমরা রাজপথে জনগণকে সমবেত করার চেষ্টা করতেছি, গণ আন্দোলন, গণসংগ্রাম গড়ে তোলারই কাজই আমরা করছি। যদি আমরা মানে মূল প্রসঙ্গ থেকে একটু সরে গিয়ে আপনি আপনার জায়গাটা বলেছেন, আমি অসীম কুমার উকিল দাদা আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে মানে এই যে পাল্টাপাল্টি বক্তব্য আপনারা বলছেন, এবং যেটি প্রিন্স ভাই বলছেন যে আসলেই ওনার পর্যবেক্ষণ হচ্ছে যে যে বার্নিং ইস্যুগুলো, মানুষের সম্পৃক্ত যে ইস্যুগুলা, সেগুলার বাইরে গিয়ে আপনার কথা বলছেন। মানে আপনারা কি মানে এই ধরনের যে কথাবার্তা বলছেন যে বিএনপি সিম্পেথি কার্ড নিয়ে করছে, তারপরে হচ্ছে আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা দিনরাত তারেক বিএনপি করছেন, এটা কি মানে অন্যান্য ইস্যু থেকে দৃষ্টি ফেরানোর একটা কৌশল মানে ক্ষমতাসীনদের? আপনাকে ধন্যবাদ, সহ আলোচকদেরকে স্বাগত। আপনার প্রশ্নের উত্তর আমি বলবো যে আপনি বলছেন যে রহিনুর হোসেন প্রিন্স একটু প্রসঙ্গের বাইরে চলে গেছে এখানে, বাট রহিনুর হোসেন প্রিন্স মনে করেছে যে এটা প্রসঙ্গের মধ্যেই আছে আর কি। অ্যানালাইসিসটা কীভাবে করছে আর কি, সেইটাই মূল বিষয় হয়ে দাঁড়ায়। যে আলোচনাটা আনছেন, আমি প্রথমত এই শব্দটার বিরুদ্ধে। পাল্টাপাল্টি না, আসলে রাজনীতিতে তো কথার পিছনে কথা থাকবেই। আমি কথা না বললে মনে করবে যে রহিনুর হোসেন প্রিন্স যেটা বলছে এটাই এস্টাবলিশ হয়ে যাচ্ছে, অতএব আমাকে বলতে হবে। এটা আমাদের কালচার। এটা কালচারটা পাল্টাপাল্টি কথাটার মধ্যে একটা মানে নেগেটিভ অ্যাটিচিউড থাকে, একটা অ্যাটাকিং অ্যাটিচিউড থাকে। আমি সেই জায়গাটায় না গিয়ে আমি বলছি যে এটাই গঠনমূলক হিসেবে ধরে নিই, আলাপ আলোচনাটা করে আগাই।
নির্বাচন মানে যে বক্তব্যগুলো আসছে সেটি গঠনমূলক হচ্ছে। আমি মানে আক্রমণাত্মক কোনো জায়গায় বলছি না কি, আমি বলছি যে এটা কথার পৃষ্ঠে কথা, সেটা মানে ধরে আগাবো রাজনীতিতে, সেটা গঠনমূলক হয়েছে কিনা সেই বিবেচনাটা করা ইতিবাচক দৃষ্টিতে দেখতে বলছি। আমি ইতিবাচক দৃষ্টিতে দেখতে বলছি। আমি জাস্ট এটাই, মানে অফেন্সিভ না হয়ে আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখলে মনে হয় আগানোটা সহজ হবে। নিঃসন্দেহে নির্বাচনটা আছে, আমিও মনে করি কি যে রেনেসাঁ পেশির খেলা, টাকার খেলা, এগুলি বন্ধ না করে নির্বাচন ব্যবস্থায় আমি একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবো, এটা ব্যক্তিগতভাবে আমিও মনে করি না। কিন্তু নির্বাচন প্রক্রিয়াটাকে রাখতে হবে, এগিয়ে যেতে হবে। কীভাবে এটাকে আরও স্বচ্ছ করা যায় এটা অ্যাড্রেস করতে হবে। আমি এই জায়গাতে বিশ্বাসই করি যে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। আমার ধরেন আমি একটা টার্ম সংসদ সদস্য ছিলাম গত 5 বছর, সেখান থেকে দেখেছি আর কি যে এই একজন সংসদ সদস্যের যদি জুতা সেলাই থেকে চণ্ডীপাঠের দায়িত্ব নিতে হয়, ফলে মাস্টার অফ অল জ্যাকব নান হয়ে যেতে হয় মাঝে মাঝে। এই কাজগুলি একটু সুনির্দিষ্ট করা দরকার। একজন সংসদ সদস্য মূল কাজটা আইন প্রণয়ন এবং ন্যাশনাল উপজেলা নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গে আমরা যাব, কিন্তু বিএনপির পক্ষ থেকে একদিকে বলা হচ্ছে যে আপনারা তাদের উপর নির্যাতন করছেন এবং আপনারা বলছেন যে এটা একটা সিম্প্যাথি কার্ড তাদের আন্দোলনের ব্যর্থতা ঢাকার জন্য। আপনারাও তো বিভিন্ন সময় আন্দোলনের সংগ্রামে গ্রেফতার এইসব ইস্যু তো সাধারণের সামনে এনেছেন। বিএনপি যখন আনে তখন সেটা সিম্প্যাথি কার্ড কেন? সময়ের বিবেচনা আজকের দিনে দাঁড়িয়ে সেই কথাটা বলা যাচ্ছে। প্রথম হলো যে কথাটা ভিত্তিহীন। মানে কেউ যখন বলে যে তার দলের 50 লক্ষ বা 60 লক্ষ বন্দী আছে আর কি, তখন উনি জানেন না বাংলাদেশের কারাগারের বন্দির রাখার সংখ্যাটা কত হতে পারে। এটা 2 অঙ্কে যাওয়াই যথেষ্ট। 50-60 তো বহুত পরের কথা, 5 লাখ 10 লাখে আনাই কঠিন। এই যে একটা ফেক কথা বলছে আর কি, কথা বললে মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে আর কি, তখন কথার পৃষ্ঠে কথায় জায়গাগুলি আসে। এটা ইলেকশনের পূর্বে, একটা ইলেকশনের পূর্বে বিএনপি চেয়ারপারসন সারেন্ডার করলো, জেলখানায় গেল। তারা তখন মনে করেছিল যে একটি ভোট খালেদা জিয়ার মুক্তি হবে, সেই সিম্পিথি কার্ড দিয়ে নির্বাচনে বৈতরণী পার হবে। সেই ডিজাইন অনুযায়ী তারা দীর্ঘ 4.5 বছর পরে ইলেকশনের 3 মাস আগে বিএনপি চেয়ারপারসনকে সাপোর্ট করেছিল। এই সিম্পিথি কার্ডগুলি থাকে না তা না, থাকে। এখনও নির্বাচনের মাঠে দাঁড়িয়ে আমরা যখন স্থানীয় সরকার নির্বাচনে অগ্রসর হচ্ছি, তখন তারা যে সমস্ত কথাগুলি বলছে, এটা বিভ্রান্তির বেড়াজাল সৃষ্টি করা, তথ্যবিহীন কথাবার্তা করা, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে তারা আগানোর চেষ্টা করছে সিম্প্যাথি কার্ড। সেই জায়গা থেকে এটা বলা, মানে কাউন্টার পার্টটা যদি হতো নির্বাচন হয়েছে, আমরা সবাই মিলে নির্বাচনটা করি, সেখানে কথাবার্তা বলাই যেত। তা না করে মানে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে বক্তব্য, আজকে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে একই বক্তব্য, আমি রাজনৈতিক বিবেচনায় মনে করি আর সঠিক নয়। যেটা দেশ মানে এই সরকার গঠনের নির্বাচন হয় জাতীয় সংসদে কি, সেটা যে সাবজেক্টিভ কন্ডিশন, অবজেক্টিভ কন্ডিশন, আর স্থানীয় সরকার নির্বাচনের সাবজেক্টিভ কন্ডিশন অনেক ফারাক। ফলে রাজনীতিবিদ বা রাজনীতিটাই হলো বর্তমান অবস্থার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, কর্মসূচি নেওয়া, বাস্তবায়নে এগিয়ে যাওয়া। সেক্ষেত্রে ভিন্নতর হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে একই সুরারোপিত হচ্ছে, যেটা এই জায়গাগুলিকে। আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে মানে নির্বাচনের পরে এখনো নির্বাচনটাই আসলে বিএনপির কাছে ইস্যু এবং আওয়ামী লীগকেও সেটা এখনো মানে নানানভাবে ব্যাখ্যা দিয়ে যেতে হচ্ছে। তো মানে এখন রাজনীতিতে আসলে যেটা প্রিন্স ভাইও উল্লেখ করলেন যে মানে ইস্যুটা উনি মনে করছেন না যে এইসব ইস্যু হওয়া উচিত, উনি মনে করছেন যে অন্য ইস্যু হওয়া উচিত। কিন্তু বড় 2 রাজনৈতিক দলের যে মাঠের যেই মানে বক্তব্য এবং তাদের কর্মসূচি, সেটি কি আসলে সাধারণ মানুষের প্রয়োজনকে রিফ্লেক্ট করে কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ 2জন খ্যাতিমান রাজনীতিবিদ এবং যারা শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে যে ধরেন এই যে প্রিন্স ভাই কথাগুলো বললেন, আমি তো মনে করি আসলে হচ্ছে মূল বিষয়টাকে, এই মুহূর্তের যে মূল বিষয়, এই বিষয়টাকে অনেকটা পাশ কাটানো হচ্ছে এবং 2টা বড় শক্তি, রাজনৈতিক শক্তি, তারা যদি অ্যাটেনশন করে, এখন বিএনপি অ্যাটেনশন যদি মূল জায়গায় করে, তাহলে আওয়ামী লীগের সেই জায়গায় উত্তর দিতে হবে। না করে এই যে গ্রেপ্তার আওয়ামী লীগের তরফ থেকে বারবার বলছে যে আমরা কোনো রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার করছি না,
সুনির্দিষ্ট যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড আছে বা যার বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেপ্তার করতেছে, ওই জায়গাটাই থাকছে। আপনি যেটা বলছেন নির্বাচন, আচ্ছা বিএনপি গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র বিকশিত করার, গণতন্ত্র কায়েম করার কথা বলে নির্বাচন বর্জন করছে, এইটা কি গণতন্ত্র তাতে শক্তিশালী হয় না? গণতন্ত্র যদি আনতে হয় তাহলে গণতন্ত্রের অন্যতম উপাদান হচ্ছে ভোট, ভোটে তার থাকতেই হবে। আবার এই যে আমাদের প্রিন্স ভাই কিছু কথাবার্তা বলছেন, এখন কথা তো বলা যায়, আসলে হচ্ছে টাকার যেটা হয়, টাকার যেরকম খেলার কথা বললেন উনি, কালচারালি টাকাটা এখন মাঠ পর্যায়ে মানুষের টাকার অবস্থা কিন্তু সবারই কম বেশি উন্নতি হয়েছে, এবং ওই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে। প্রিন্স ভাই যে আসন থেকে বলছে, প্রিন্স ভাই যদি এই আসন না থেকে আরেকটা আসনে যায় বলে, তখন এই কথা বলবেন না। হ্যাঁ, এটাও আবার সত্য, কালচারালি আমরা উন্নত হই নাই। আমরা যদি অর্থভিত্তি উন্নত হয়ে থাকে তাহলে কালচারালি আমাদের উন্নত হওয়া দরকার। আমরা উন্নত দেশের মতো স্রেফ যেইটুক বাইন্ডিংস আছে সেইটুক বাইন্ডিংসই থাকা দরকার, ভোটে বা অন্যান্য কাজে আমরা থাকতে পারি না। আমাদের টাকার উন্নতি হয়েছে, অর্থনৈতিকভাবে উন্নতি হয়েছে, কিন্তু কালচারালি মোরালি আমরা উন্নতি হই নাই, আমরা ওই জায়গাটা যেতে পারি না। আপনি যেটা বলছেন ওই জায়গায় বলছি যে এই মুহূর্তে ধরেন গরমটা কেন বাড়ছে, সারা দুনিয়াই বাড়ছে, এইখানে না, শুধু সাউথ এশিয়ার সব জায়গায় গরমের একটা তীব্র অবস্থা। তারপরেও কিছু তো পরিবেশগত দিক আছে, যেরকম আমি রমনার পাশে যেই তাপ প্রবাহটা পাই, নিশ্চয়ই মতিঝিলে যে ওই তাপ প্রবাহ পাইনি। আমার সেইখানে কিভাবে আমি এই অবস্থাটা ক্রিয়েট করতে পারি, এখানে কার কি ব্যর্থতা আছে, আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা কি আছে, এগুলো নিয়ে আলোচনা হতেই পারে, উপজেলা ভোট আলোচনা হতেই পারে, কিন্তু তা না থেকে গ্রেপ্তার বা ওই যে যেটা বললেন সিম্পেথি কার্ড, আপনার সিম্পেথি কার্ড তো বিএনপি আসলে বিএনপি টিকার জন্য আমি তো মনে করি বিএনপিকে বাঁচায় রাখছে আওয়ামী লীগই, আবার সিম্পেথি কার্ড নিয়ে বিএনপিও বেঁচে আছে। এটা অস্বীকার করবার উপায় নেই, কারণ তাদের রাজনীতিটা কি, ভোট গেছে, এই ভোটটা তো স্থানীয় সরকার ভোট ছিল, এই ভোটটা যেই সময় যে সরকার থাকে তার অধীনে হয়েছে। আচ্ছা 7ই জানুয়ারির ভোটটা ছিল রাজনৈতিক ভোট, এবং সেটা হচ্ছে যে সংসদ ভোট, আমি শেষ করি, ওইখানে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার তারা চেয়েছিল, কিন্তু এইটার সাথে তো তত্ত্বাবধায়ক সরকার কোনো সম্পর্ক নাই। এই ভোট বর্জনের কি যায় আসে? এই ভোটে বর্জন করার পরে কিন্তু তাদের অনেক লোক প্রার্থী হয়েছে। আমি মনে করি এইসব জায়গায় আমাদের রাজনীতি অনেক খামতি আছে, এই খামতিগুলা আমরা কিভাবে দূর করব, সেই জায়গায় আমাদের আচরণ আরও সহনীয় হওয়া উচিত, অনেকটা রাজনীতিবিদদের আরও সহনীয় হওয়া উচিত। অনেক ভুলভ্রান্তি আছে, ভুলভ্রান্তির ভিতরেও কীভাবে করা যায়, কীভাবে কাছাকাছি পৌঁছানো যায়, সেই জায়গায় টেনশন করা উচিত, খুঁচিয়ে কখনো আমরা কাছাকাছি যেতে পারি না। আপনাকে ধন্যবাদ। আমি প্রিন্স ভাই আপনার কাছে আসি, এই উপজেলা নির্বাচনের প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে যে প্রথম ধাপের ভোটে অংশ নেয় এরই মধ্যে 76 জনকে বিএনপি বহিষ্কার করেছে, এবং গণমাধ্যমের একটা প্রজেকশন হচ্ছে যে সেটা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত 300-তে ঠেকতে পারে। এটা একটা দলের একটা হিসাব দিলাম আর কি। মানে নির্বাচন বর্জনের মাধ্যমে মানে কেন্দ্রের সাথে তৃণমূল, এবং তৃণমূলের যদি আপনার দূরত্ব তৈরি হয়, এর সাথে আসলে সাধারণ মানুষের সাথে মানে নির্বাচনের মাঠের থেকেই আসলে যারা নির্বাচন বর্জন করছে তাদের এক ধরনের দূরত্ব মানে তৈরি হচ্ছে কিনা, এবং মানে রাজনীতি থেকেই তারা এক ধরনের সরে যাচ্ছেন কিনা। না, সাধারণভাবে যদি আমরা একটা হিসাব করি, এটা ঠিকই, এখানে অসীম দায়বোধের কথাটা উল্লেখ করলেন, যে মনে রাখতে হবে যে আমরা যে গণতন্ত্রের ধারাবাহিকতা যেহেতু রক্ষা চাই, সুতরাং যথাসময়ে নির্বাচনগুলো হোক, এটা হচ্ছে প্রথম কথা হিসাবে রাখতে হবে। কিন্তু নির্বাচনের নামে মনে রাখতে হবে আমরা প্রহসন চাই না, যার জন্য জাতীয় সংসদ নির্বাচনের সময় কোশ্চেন উঠেছিল, আমি ওই পার্ট বাদ দিলাম। এবার আসি, এই নির্বাচনে জাতীয় সংসদ এক ধরনের নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচন আরেক ধরনের, এবং সেটা কারা কোঅর্ডিনেট করে এগুলো সবই জানা আছে আপনার। এবং আমাদের দিক থেকে প্রশ্ন যেটা আপনি বললেন যে এই নির্বাচনগুলো যথাসময় হোক, এটা আমরা কিন্তু যথাযথভাবে, বিশেষভাবে আমি স্থানীয় সরকারের কথা বলছি, ধরেন জাতীয় সংসদ নির্বাচন আগে আমরা বলেছিলাম যে প্রয়োজনে এটাকে আরও পিছিয়ে দিয়ে যাতে আরও সবাই মিলে করা যায়, তার জন্য একটা বুদ্ধি টুদ্ধি বের করা যায় কিনা, সেটা হয়নি না, কিন্তু এটা যথাসময় হোক চাই। কিন্তু সংকটটা হয়ে গেছে কি, এবং না আমি আপনার কথাতেই আসি, আপনি যেখানে রাখছেন ওইটাই আমি রাখার চেষ্টা করি। নিঃসন্দেহে এটা আমরাও মনে করি যে এই নির্বাচনে যদি যথাযথভাবে করা যেত, আমি যদি কথাটা আবার বললাম, এখানে দেখেন অসীম এক সময় সংসদ সদস্য ছিলেন এবং তিনি বললেন, এই কথাটা অনেকে হয়তো বলেন না, তিনি বলেছেন বলে আমি কোট করছি, যে নাস্তানবুদ হয়ে যায় স্থানীয় এইগুলো দেখা টাকার জন্য। আমাদের সংবিধান কিন্তু আসলে এটা পারমিট করে না। সংবিধান বলছে
যে পার্লামেন্টের মেম্বাররা হবেন তারা প্রধানত আইন প্রণয়ন এবং রাষ্ট্রযন্ত্র রক্ষণাবেক্ষণের কাজ, আর স্থানীয় সরকার পরিষদ হবে তারা, মানে সেটা জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, তারা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে স্থানীয় উন্নয়ন কার্যক্রম করবে, যার জন্য কিন্তু ইংরেজিতে আমাদের সংবিধান বলা আছে এটা হবে লোকাল গভর্নমেন্ট। এবং এরা মাঝে মধ্যে উন্মুক্ত সভা করার মধ্য দিয়ে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবে। তাইলে এই রকম নির্বাচনে যদি অংশগ্রহণ আমরা সবাই মিলে করতে পারতাম, তাহলে তো জনগণের সাথে সম্পর্ক করে তাকেও কিন্তু উন্নতর জায়গায় নিয়ে আসা যেত। খালি কিন্তু আমরা তাদের কথা মানে কি বলে যে একটা ভোট দাও এটা না, আমরা একটা কিছু করতে গেলে তাকে তো উন্নত জায়গায় নিয়ে আসতে হবে। সুতরাং নির্বাচন করার মধ্য দিয়েই তাদের কাছে যাওয়ার যে সুযোগ হয় এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু বিষয় যেটা দাঁড়িয়েছে, আমি অন্য দলের কথা বলতে চাই না, আমি জেনারেলি বলতে চাই, আমি শুরুতে যেটা বলেছি, আসলেই কি ধরুন জাতীয় সংসদ নির্বাচনের ক্ষত এখনো শুকায়নি, যে বাংলাদেশে একটা নির্বাচনই হয়নি এবার জাতীয় সংসদ, দামি এবং দামির নির্বাচন বলে এটা খ্যাতি অর্জন করেছে, এটা জানা জিনিস। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়েছে পাল্টাপাল্টি, দলীয় ক্যান্ডিডেট ছিল, কিছু প্রার্থী ভোটার এসেছে, সেটা অন্য জিনিস। তাহলে সাধারণভাবে হয়নি, এটি একটা। এবং এই নির্বাচন করার আগে দেখেন এই নির্বাচন কমিশনের ন্যূনতম যদি দায়িত্ববোধ থাকতো তাহলে সে তাহলে এক কথাই বলে দিই, সে অন্ততপক্ষে সবার সাথে কথা বলতো কিভাবে এটা করা যায়, সেইটা না বলে টাকার খেলা, ওই যে বললাম 15 গুণ বাড়ানো, অন্য জায়গায় এমন জায়গায় নিয়ে গেল যে নির্বাচন সাধারণ মানুষের জন্য কঠিন হলো। দেখেন এখনো কিন্তু নির্বাচন দলীয়ভাবে আছে, কিন্তু আওয়ামী লীগ তারা একটা সিগন্যাল দিয়েছে যে আমরা দলীয় প্রতীক দিচ্ছি না, তাতে কিন্তু সাধারণভাবে একটা ধারণা হয়েছে। আমি ছোট করে জানতে চাই, মানে কতটা নির্বাচন বর্জন করলে পরে আচ্ছা আমি আসছি সেই কথা, মানে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ, আমি আসছি সেই পয়েন্টে আমি আসছি। এই কথাটা বলি যে আওয়ামী লীগ এটা সিগন্যাল দেওয়ার মধ্য দিয়ে এটাকে কিন্তু হয়তো মনে করে দিয়েছে মানুষের কাছে এটা সাধারণ নির্বাচন হচ্ছে, মানে যে কেউ দাঁড়াইতে পারে, কথা তো সত্য। তাহলে আমি বলি এই সুযোগে টাকার খেলার কারণে কিন্তু সাধারণ মানুষের দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এখন যদি বলেন পারতপক্ষে বর্জন বলেন, প্রতিহত বলেন, এইগুলোর মধ্য দিয়ে হ্যাঁ, যেখানে যে পরিস্থিতি এখন চলে আসে, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা যার আন্ডারে আমরা আছি এখন, সেইখানে হয়তো বেশি কিছু অর্জন করা যাবে না। কিন্তু যদি সরকার এটা মনে করে যে দলে বলে এই ধরনের একটা একদলীয় কর্তৃত্ববাদী সরকারের অধীনে যে নির্বাচনটা হলো আমি এবং ডারমিন নির্বাচন, তারপরে অন্যান্য সব দল ঝাঁপায় পড়ে নির্বাচন করলো, তার মানে ওই ক্ষত তারা মুছে দিয়ে করতে চায়, সেইটাও জাতীয় রাজনীতির জন্য কোনো ভালো খবর হচ্ছে না। সুতরাং যদি আমরা দাবি আদায় করে সবাই মিলে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারতাম, সেটাই হতো কাজের কাজ। কিন্তু পুরো পরিস্থিতি আমার মনে হয় সেটা অ্যালাউ করেনি। জি, আপনাকে ধন্যবাদ অসীম কুমার উকিল। আপনার কাছে আসি যে বিএনপির বলছে যে উপনির্বাচন এখন সরকারের উপজ্বালা হয়ে গেছে, অর্থাৎ আপনারাও নানান ধরনের প্রশ্নের পাশাপাশি নানান ধরনের অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে পড়ছে আওয়ামী লীগ। আপনার এটা তো সত্য কথা। আপনার আমরা দলের ভিতরে মন্ত্রী, এমপি, কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিভিন্ন ইনভলভমেন্ট নিয়ে কথাবার্তা হচ্ছে। আগামীকাল আমাদের সেন্ট্রাল কমিটির মিটিং আছে, সেখানে হয়তো এগুলো নিয়ে একটু আলোচনাও হবে। এটি আপনার খেয়াল রাখতে হবে, খুবই স্বাভাবিক আমাদের মতো একটা দলের আর কি, আমাদের মতো একটা দলের মানে যে কথাটা বলতেছে, আমাদের দলের ক্যারেক্টার আসছে কি, আমরা একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন করি, অর্থাৎ এখানে খুব বেশি সময় নেই, এই জন্য আমি সকল টু দা পয়েন্ট আসছে। সেটা হচ্ছে জাতীয় নির্বাচনের সময় আপনারা একটা নতুন পদ্ধতিতে গেলেন, সেটা হচ্ছে যে দলের ভেতরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হইতে পারবে। এখন আবার একটা পদ্ধতিতে আসলেন যে ঠিক আছে দলীয় প্রতীক দিব না, আবার হচ্ছে যে মন্ত্রী এমপি তাদের স্বজনরা আসতে পারবে। এইভাবে আসলে নির্বাচনকে কতটা ইম্প্রোভাইজ আপনারা করবেন এবং কতটা ইম্প্রোভাইজ করার পরে মানে একটা সকল দল অংশ নিবে, মানে নির্বাচনের যে আদর্শ অবস্থা সেখানে ফিরে যাবে, এটা আসলে কতদিন পরে হবে? সকল দলের অংশগ্রহণের বিষয়টা আলাদা, এটা আলাদাভাবে আলোচনা করতে হবে। আর এই যে জায়গাগুলি বলতেছেন আমরা, এটা দলীয় সিদ্ধান্ত অবস্থার প্রেক্ষাপটে পাল্টাতে পারি, এটা কনস্ট্যান্ট থাকে না, বা কনস্ট্যান্ট থাকাটা রাজনীতি না। রাজনীতিটা হলো যে অবস্থার প্রেক্ষাপটে সিদ্ধান্ত নেওয়া, সেই সিদ্ধান্তটা নিয়ে আপনাদের এক নেতা বলেছেন যে যদি এমপি মন্ত্রীদের স্বজনরা রাজনীতি করে থাকেন তাহলে ওনারা ভোট করতে পারবেন না কেন? না, এটা প্রশ্নটা করতেই পারে। আমি বলবো যে আপনি দলটা করবেন, দলের নির্দেশটা কেন মানবেন না? এখানে তো ব্যক্তিগত ইচ্ছা অভিলাষ পূরণ করতে পারবেন না তা না, কিন্তু আমি যখন দল করি তখন দলীয় গঠনতন্ত্রের আবরণে আমরা আবদ্ধ, তার মধ্যে থেকে দলীয় সিদ্ধান্ত মানতে হবে, দলের প্রধানের ডিরেকশনটা মানতে হবে, এখানে এনে অন্য কথা বলার সুযোগ নেই।
এই সব কিছু মিলে আমাদের মতো দলগুলি চলো, আমি যে কথা বলতেছিলাম, এটা মাল্টি ক্লাস অর্গানাইজেশনের ক্যারেক্টারিস্টিক আর কি। ক্লাস অর্গানাইজেশন করলে এক অঙ্গুলি হেলানো যেভাবে চলে, মাল্টি ক্লাস অর্গানাইজেশনগুলো এভাবে চলে না, সব কিছু নিয়ে চলে, সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত পরে আবার রিকনসিডার করি। হ্যাঁ, আমরাও এই জায়গাগুলিতে যারা এরকম গিয়েছে আমরা চেষ্টা করছি, নির্বাচনের আগের দিন পর্যন্ত এটা নেগোসিয়েশন একটা চেষ্টা আমাদের দিক থেকে আছে। আমরা মনে করি যে পারবো, শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি, এবং স্থানীয় সরকার নির্বাচনটা স্বতঃস্ফূর্তভাবে জমজমাটভাবে হবে। গত জাতীয় সংসদের নির্বাচনের তুলনায় এই নির্বাচনটা আরও বেশি ভোটারের অংশগ্রহণে, আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে, যেটা বলি নির্বাচন একটা উৎসব, সেই উৎসবের দিকেই যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। যে কুলতারত ভাই মানে শেষের দিকে আছি, সেটি হচ্ছে মানে এই স্থানীয় সরকার বা উপজেলা নির্বাচন নিয়ে যে প্রসঙ্গটিতে আসে, সেটি হচ্ছে যে মানে আপনার কাছেও কি মনে হয় মানে নির্বাচন নিয়ে যে ইম্প্রোভাইজ করা লাগছে বিশেষ করে আওয়ামী লীগের এবং লাগাতার যেই বর্জন, এর ভেতরে আসলে আগামী 5 বছর পরে আপনি নির্বাচনটাকে কেমন দেখেন? মানে কোনো গুণগত পরিবর্তন হবে? আমি ওইটাই বলছিলাম, এখন যদি যারা ভোটমুখী দল তাদের ভোটে অংশ নেওয়ার ছাড়া কোনো বিকল্প পথ নাই, তাদের উচিত। এবং বিএনপি 14 সালের ভোটে অংশ নিয়ে যদি অপোজিশন হতো, 18 এবং 22 সালের মধ্যে তার একটা পাওয়ারে যাওয়ার, অ্যাবসলিউট মেজরিটি নিয়ে পাওয়ার, দুই দলের ভোট নিয়ে দুইটা অবস্থান আছে সেটা আমরা জানি, কিন্তু আলটিমেটলি মানে নির্বাচনী ব্যবস্থার কি হচ্ছে, সেটা কি ভালোর দিকে যাচ্ছে, মানে সেটা কি কোনো পরিণতির দিকে যাচ্ছে? না, এইটাতে তো অবশ্যই ক্ষতি হচ্ছে। আমি ওইটা প্রথমেই বলছিলাম, কিন্তু যে গণতন্ত্রের যদি বিকাশ চাই তাহলে ভোটে সবার, এখন কেউ না কেউ যখন একটা বড় দল যাচ্ছে না, তাতে তো গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, চ্যালেঞ্জের মুখে পড়ছে, এটা অস্বীকার করবার উপায় নেই। মানে স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, আমাদের অগ্রগতি নষ্ট হচ্ছে, এগুলো তো সত্য। আমাদের বলতে গেলে সামগ্রিকভাবে বলছি, পুরো রাজনীতির বলছি, পুরো অর্থনৈতিক ব্যবস্থার বলছি, পুরো দেশের কথা বলছি, তো সেটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যেই কথাটা বলছেন 5 বছর পরে কি হবে, 5 বছর পরে করার জন্য এই যে উনি বললেন যে একটা দাবি না বানিয়ে যদি যেতে পারতাম, তো দাবি না পাওয়ার সময়টা হয়তো হয় নাই, কিন্তু কি নিয়ে যাবে এইটা রাজনৈতিক দলগুলোর যারা বাইরে আছে তারা এখনই চেষ্টা করা দরকার, এখনই শো করা দরকার। আর সবগুলোর জন্য যে মিটিং করে, আরেকটা কথা প্রায়ই শাসক দলের থেকে বলা হয়, ওদের আন্দোলন করার মুরাদ নেই, ওরা 3 দিন টিকে নেয়, এটাতে আমি একমত না, এখন একবারেই একমত না। এই ধরনের উস্কানি দেওয়া উচিত না, বরঞ্চ তাদের ডিমান্ডটা কি, ডিমান্ডটার উপরে 2 সাইডের আলোচনা করা দরকার, ওই জায়গায় ফয়সালা। ডিমান্ড তো জানা, হ্যাঁ ডিমান্ড জানা, কিন্তু ওই যে তত্ত্বাবধায়ক সরকার বলে যদি অটল থাকে তাহলে তো হবে না। ওরা চাচ্ছে ওদেরকে, ওরা তত্ত্বাবধায়ক সরকারও মূলত বিএনপির যে লক্ষ্য, এই লক্ষ্যের মধ্যে পড়ে না। তারা হচ্ছে ক্ষমতায় যেতে চাচ্ছে, ক্ষমতায় যাওয়ার পরে চেঞ্জ। তারা কি ক্ষমতায় গেলে তত্ত্বাবধায়ক সরকার দেবে, তারা কি এইভাবে সব কথা মেনে নিবে না। আমাদের কালচার তো তা বলে না। এটা এই যে আগে বললাম যে আমাদের কালচারালি উন্নতি ঘটে নাই। এই জায়গাটা আরও বেশি বেশি যারা স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করে, তাদেরকে আরও বেশি সোচ্চার হতে হবে, এগিয়ে আসতে হবে, তাদের শক্তি বৃদ্ধি করতে হবে। তাদের যদি শক্তি বৃদ্ধি না হয় তাহলে কিন্তু টোটাল ব্যবস্থাটাতে একটা বড় গ্যাপ থেকে যাবে। এই গ্যাপের সুযোগ নেবে আমাদের দেশটাতে। ওই যে পাকিস্তানের বিভিন্ন শাসকরা এখন খুশি হচ্ছে বাংলাদেশের অগ্রগতিতে, ওরা লজ্জিত হচ্ছে ব্যক্তিগতভাবে। আমাদের এখানে তো কেউ এখনও ওই ঢুল বাজায় যে পাকিস্তান ভালো ছিল, এই ঢুল তো বাজিয়ে যাচ্ছে, এবং এই ঢুল বাজানো হচ্ছে এটা শিকড়ের গন্ধ। এটা মূলত তার যে নেপথ্যের রুটে তার যে শিকড় আছে, ওই শিকড়ের গন্ধে বলে। এবং আরেকটা বড় দল আছে যে দলটা অলরেডি সিম্বল হারিয়েছে, অলরেডি সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার হারিয়েছে, তারা এখানে আখের গোছানোর চেষ্টা করছে। এবং সেই জায়গায় আমি জানি না, জেনে হোক না জেনে হোক, আমাদের প্রিন্স ভাইয়ের একসাথেই চলতেছে যে ভোট যাব না, উনিও যাবেন না, ইনিও যাবেন না। এই যাওয়াটার জায়গায় আমার একটা ভিন্ন মত আছে, কারণ প্রিন্স ভাইদের রাজনীতি যেটা বামধারার রাজনীতি, এই রাজনীতির সাথে জামাতের রাজনীতি যাতে আবার এক জায়গায় এক বিন্দুতে মিলিত না হয়ে যায়, ওই জায়গাটা সজাগ থাকতে হবে আমাদের। প্রিন্স একদমই সংক্ষেপে, মানে আপনারা আপনাদের রাজনীতির সক্রিয়তা বজায় রাখতে পারছেন কিনা? না আমি হ্যাঁ, এইটার সাথে আপনি একটা আমার বিবেচনায় গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, ওইটা বলে আমি শেষ করি। অবশ্যই আমরা আমাদের সক্রিয়তা বজায় রেখেই আগাচ্ছি, এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবং এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, সিপিবি এবং বামপন্থী আমাদের যে জোট, যে নীতিনিষ্ঠ অবস্থানে আছি, সেইটা করব। আমি এক কথাই শেষ করি, আপনি যে ভোট ব্যবস্থা হারাচ্ছে কিনা মনে রেখেন, বাংলাদেশে কিন্তু আমরা একটা ভোট দিবস পালন করি, সম্ভবত যদি ভুল না করি 9ই আগস্ট। তার মানে জনগণকে ইনভলভ যে করতে চাই, কিন্তু যে অবস্থা চলতেছে
এইটা যদি চলতে থাকে, একটা নির্বাচন ব্যবস্থা আমূল সংস্কার করে কিছু একটা যদি না করতে পারি, তাহলে মানুষ ভোটের প্রতি ভবিষ্যতে আগ্রহ বাড়াবে, যা গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। অসীমদা, মানে ভোট নিয়ে মানে আপনারা যেভাবে ভোটগুলো হচ্ছে সেটা নিয়ে কি আওয়ামী লীগ সন্তুষ্ট? এখানে সন্তুষ্ট অসন্তুষ্টর চাইতে বড় কথা আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি ভোটের প্রক্রিয়াটাকে শক্তিশালী করতে। শক্তিশালী হচ্ছে আমরা আগাচ্ছি এবং সেক্ষেত্রে আগাবো। যে আসলে প্রিন্স ভাইয়ের একটা কথার সাথে আমি শুধু সংযোজন করি, আপনার 48 থেকে 71 সেই সময়কালের আমাদের যে আন্দোলনটা, সেই আন্দোলনে ময়মনসিংহের সিংহের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি বঙ্গবন্ধুর পাশে থেকে সামগ্রিক সহযোগিতা করেছে। স্বাধীন বাংলাদেশের দাঁড়িয়ে অর্থনৈতিক পুনর্গঠনের সংগ্রামে কিন্তু ময়মনসিংহ এবং পরবর্তী সময়ে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের কমরেড ফরহাদ, এদের ভূমিকাটা ছিল উল্লেখযোগ্য। আজকে এটার অনুপস্থিতি নিঃসন্দেহে সামগ্রিকভাবে গণতান্ত্রিক রাজনীতি, সমাজ পরিবর্তনের রাজনীতিতে ক্ষত সৃষ্টি করে। অসীম কুমার উকিল, রুহিন হোসেন প্রিন্স এবং কুদ্দুস আফরাদ, আপনাদের তিনজনকেই ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদক। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।